হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পার্টের শুরুতেই আমরা দেখতে পাই সেই পয়জন চেক করার জন্য আরেকটা ডাক্তারকে ডাকা হয়েছে। তখন ইউনা বলে, এই লাঠিগুলোতে যে পয়জনগুলো আছে সেটা থেকে আপনি একটা অ্যান্টিডোট বানিয়ে দিতে পারবেন? এই প্রশ্ন শুনে তো তিয়াংশি একদম অবাক হয়ে যায়। তখন সেই ডাক্তার লাঠির রক্ত চেক করে বলে, এখানে তো কোনো পয়জন নেই, তাই আমি এর কোনো অ্যান্টিডোট দিতে পারছি না। তখন ইউনা বলে, মানে কি? এই পয়জনের জন্য আমাদের একজন জেনারেল মারা গেছে, আপনি বলছেন এখানে পয়জন নেই? তখন ডাক্তার বলে, আমার জ্ঞান অনুযায়ী আমি বলছি এখানে কোনো পয়জন নেই। যদিও বা এটা হতে পারে যে এখানে পয়জন ছিল, বাট সেটার মেয়াদ চলে গেছে। তখন লিউ উঠে পড়ে আর সে রক্ত স্মেল করতে থাকে। তখন একজন সোলজার অনেক রেগে যায় যে আমাদের জেনারেল মারা গেছে আর তুমি কিছুই করছো না। সে সোজা লিউয়ের ওপর আক্রমণ করে দেয়, কিন্তু তখন লিউকে বাঁচাতে সামনে চলে আসে তিয়াংশি, তাই ছুরিটা ওর বুকে গেঁথে যায়। লিউ সেই সোলজারকে লাথি দিয়ে ফেলে দেয় আর তাড়াতাড়ি ডাক্তারকে ডাকে তিয়াংশির জন্য। তিয়াংশি অসুস্থ হয়ে যায়, কিন্তু তখনও সে মনে মনে বলতে থাকে, আমি তোমাকে বাঁচিয়েছি কারণ আমি নিজে বাঁচতে চাই, শুধুমাত্র তোমার বিশ্বাস অর্জনের জন্য আমি এটা করেছি। আর ও অজ্ঞান হয়ে যায়। যাই হোক, এরপর ডাক্তার চলে আসে, কিন্তু এবারেও তার আঘাত এত বেশি গভীর ছিল যে ডাক্তার সেটা ট্রিট করতে ভয় পাচ্ছিল। তখন লিউ অনেক রেগে যায় যে তুমি কেমন ডাক্তার। তখন সেখানে সেই নতুন ডাক্তার চলে আসে যে পয়জন চেক করতে এসেছিল। সে বলে, আমি একবার ট্রাই করে দেখতে পারি। লিউ বলে, তুমি পারবে? সে বলে, একবার চেষ্টা করে দেখি না। তখন সে তার পুটলি থেকে কিছু ঔষধ বের করে আর লিউকে চাকুটা তাড়াতাড়ি তুলতে বলে এবং সে ঔষধটা সেখানে রেখে দেয়। এতে ব্লিডিং কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক্তার বলে, আমার যা সম্ভব ছিল আমি করেছি, আমার মনে হয় প্রিন্সেস ঠিক হয়ে যাবে। আর সে সেই ডাক্তারকে বলে, যেহেতু ক্ষত অনেক বেশি তাই তার জ্বর আসতে পারে, এজন্য জ্বরের ওষুধ তাকে দিতে থাকবে। ডাক্তার লিউকে বলে, আপনি হয়তো টায়ার্ড হয়ে গিয়েছেন, আপনি এখন বিশ্রাম নিন, আমি প্রিন্সেসের খেয়াল রাখছি। তখন লিউ বলে, কোনো কথা বলবে না, এখান থেকে চলে যাও, আমি ওর খেয়াল রাখব। সে তার সৈনিককেও পাঠিয়ে দেয় আর বলতে থাকে, তিয়াংশি তুমি ঠিক হয়ে যাবে। রাতে তিয়াংশির অনেক জ্বর আসে, তাই ও সারা রাত তার গায়ে জলপট্টি দিতে থাকে। জ্বর কিছুতেই কমছিল না আর ভাবতে থাকে, এইবার তুমি উঠে পড়ো, আমি কথা দিচ্ছি আমি আর তোমাকে বিপদের মধ্যে ফেলে দেব না, সবসময় তোমাকে প্রোটেক্ট করব। আর তার হাত ধরে বসে থাকে। পরের দিন সকালে তিয়াংশির জ্ঞান ফিরে আসে। তখন ও উঠতে চাইলে লিউ বলে, উঠো না, আমি তোমার ব্যান্ডেজ চেঞ্জ করছি। তিয়াংশি বলে, আপনি কেন? ডাক্তার কোথায়? লিউ বলে, ডাক্তারের আরও কাজ আছে, তাই আমি এখানে আছি। আর তাছাড়া আমি অনেকক্ষণ ধরেই তোমার সেবা যত্ন করছি, তাই এখন এসব বলে লাভ নেই। তোমার জ্বর এইমাত্র কমেছে। তিয়াংশি বলে, আপনি একজন ইম্পেরর, আপনি আমাকে এতটা যত্ন নিতে পারেন না। লিউ বলে, তুমি এটা ডিজার্ভ করো, তুমি আমাকে বাঁচিয়েছ। তিয়াংশি বলে, আমি আপনাকে বাঁচিয়েছি এই বলে আপনাকে ব্যস্ত হতে হবে না, আপনিও তো আমাকে অনেকবারই বাঁচিয়েছেন। লিউ বলে, তার মানে তুমি বলতে চাইছো এখন তুমি আর আমি সমান সমান, তাই না? তিয়াংশি বলে, না, আমি এটা বলতে চাইনি। লিউ বলে, বুঝতে পারছি, তোমার মাথা এখনো ঠিকমতো কাজ করছে না, উঠে পড়ো, তারপর আমরা কথা বলবো। এই বলে ও চলে যায়। তখন ভেতরে ইউনা চলে আসে আর খুবই ভালো ব্যবহার করে বলতে থাকে, আপু, আমার মনে হয় লিউ তোমার প্রেমে পড়ে গেছে, তাই সে তোমাকে বিয়ে করতে চায়। এটা শুনে তো তিয়াংশি একদম অবাক হয়ে যায়। ইউনা তার জন্য একটা পার্সোনাল দাসীও রেখে যায় আর বলে, প্রিন্সেসের ভালো করে খেয়াল রেখো, আর সেখান থেকে চলে যায়। তিয়াংশি এতে অনেকটাই অবাক হয়। এরপর ও যখন তিয়াংশির ব্যান্ডেজ চেঞ্জ করছিল তখন তিয়াংশি ব্যথা পাচ্ছিল। লিউ বলে, এখন আফসোস হচ্ছে বুঝি? তখন সামনে না গেলেও পারতাম। তিয়াংশি বলে, এরকম কিছু না, আর শুনেছি আপনি নাকি আমাকে বিয়ে করতে চান। ইউনা প্রিন্সেস বলল। লিউ বলে, এইসব মিথ্যে কথা, কেন, তুমি কি রাজি নাকি? তিয়াংশি বলে, মহারাজের কথা আমি কি করে অমান্য করব? যা শুনে লিউ হাসতে শুরু করে আর বলে, ভেবো না, যা হবে আমি তোমাকে বলেই করব।
ও বলে, আমি এতটা ভাবি না, আমার জায়গা এতটাও উঁচু না যে আপনি আমাকে বিয়ে করবেন। এটা শুনে লিউয়ের মন আবারও খারাপ হয়ে যায়। ও বলে, তুমি কেন আমাকে বাঁচাতে সামনে চলে এসেছিলে? তিয়াংশি বলে, আমি জানি না, তখন আমার মাথায় কিছুই আসেনি, শুধু মনে হয়েছে আপনাকে বাঁচাতে হবে। লিউ ভাবে, তার মানে ও আমাকে এতই ভালোবাসে। লিউ বলে, এরপর থেকে নিজ থেকে কোনো ডিসিশন নেবে না, তাহলে আমি তোমাকে খাটের মধ্যে বেঁধে রাখবো। তিয়াংশি বলে, তার মানে আমি একটু সফল হয়েছি তাই না? মনে হচ্ছে আপনি একটু একটু গলছেন। তখন ওর সামনে এসে বলে, বয়সে বড় লোকেদের সাথে এভাবে কথা বলতে নেই, আর তার কপালে কিস করে দেয়। এতে তো তিয়াংশি একদম হতবাক হয়ে যায়। ওদিকে সেই দাসী যাকে ইউনা তিয়াংশির জন্য পাঠিয়েছিল, সে এসে ইউনাকে বলে, তিয়াংশি এক রকমের পিলস নেয়, যেটা খেলে তার শরীর থেকে অদ্ভুত রকমের গন্ধ আসতে থাকে। মনে হয় এই গন্ধ দ্বারাই সে এম্পাররকে অ্যাট্রাক্ট করে। ইউনা বলে, আমিও চাই সুন্দরী হতে, আমি ওই পিলসগুলো চাই, তুমি আমাকে এনে দাও। এটা শুনে দাসী চুপি চুপি এসে তিয়াংশির ঘর থেকে সে পিলস নিয়ে যায়। তখন সেখানে একটি শব্দ হয়, তাই তিয়াংশি বলে, দাসী এসেছ, আমার জন্য একটু পানি নিয়ে আসো তো। দাসী চলে যায়। তিয়াংশি বের হয় আর মুচকি হাসে, কারণ ও জানে এই পিলস নিশ্চয়ই ইউনা খাবে। এদিকে ইউনা সেই পিলস এনে ডাক্তারকে দেখায়। ডাক্তার বলে, এই পিলস আপনার ত্বক সুন্দর করবে, কিন্তু এটা অনেক বেশি ডোজের, এটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। ইউনা বলে, সুন্দরী হওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ আর কি? এর চেয়ে বেশি ডোজ দিয়ে আমাকে দাও, আমি আরও বেশি সুন্দরী হতে চাই। ডাক্তার এতে হতবাক হয়ে যায়। যাই হোক, এদিকে তিয়াংশি এক ধরনের ঔষধ বানাচ্ছিল। তখন ভেতরে লিউ চলে আসে আর বলে, কি করছো? তিয়াংশি বলে, আপনি রাতে ঘুমাতে পারেন না ইনসোমনিয়ার জন্য, আমি এর একটা কিওর খুঁজে পেয়েছি, তাই সেই ঔষধই বানাচ্ছি। লিউ বলে, তাহলে আমি সেটা বানাচ্ছি, তুমি শুধু শুধু কষ্ট করবে কেন? তিয়াংশি বলে, রাতভর আমি কি করব, তাই এসব করছি। লিউ ওকে কাছে টেনে বলে, এখন তো তুমি আছো, তাই ঘুমাতে আমার আর কোনো সমস্যা নেই। আর তিয়াংশির কাছে চলে আসে। তখন তিয়াংশি মহারাজ বলে ডাক দেয়, তাই লিউ সরে যায় আর বলে, ভুলে গিয়েছিলাম, তুমি এখনো সুস্থ হওনি। ঠিক আছে, তোমাকে কিছুদিন সময় দিলাম সুস্থ হওয়ার। আর এই প্রথমবার ওকে কিস করে দেয়। যাই হোক, এরপর তিয়াংশি ডাক্তারের রুমে যায় আর যে ওষুধটা তৈরি করা হয়েছিল ইউনার জন্য সেটা পাল্টে দেয়। দাসী এসে সে ওষুধটা নিয়ে যায় আর ইউনাকে খাওয়ায়। যাই হোক, ওদিকে তিয়াংশি খুব খুশি হয়ে লিউয়ের কাছে আসে। লিউ বলে, ব্যাপার কি? তখন তিয়াংশি বলে, আজ আমি এখানের মাউন্টেনের ছবি এঁকেছি, দেখুন তো আপনার কেমন লাগে। এটা দেখে লিউ অনেক খুশি হয়ে যায় যে তুমি ছবিও আঁকতে পারো। অন্যদিকে ইউনা সে ওষুধটা খাওয়ার পর থেকে হ্যালুসিনেশন করতে শুরু করে। সে আহত সৈনিক, আহত দাসী এদেরকে দেখতে পায়, যাদের দেখে ও খুবই ভয় পেয়ে যায় আর উল্টোপাল্টা দৌড়াতে শুরু করে। আয়নার সামনে গিয়ে দেখে ওর মুখে অনেক দাগ হয়ে গেছে। এতে ও অনেক চিৎকার করতে শুরু করে আর বাইরে চলে আসে। তখন তিয়াংশি ওর মাথায় মেরে ওকে অজ্ঞান করে দেয় আর ভাবে, আগের জন্মে যে আমাকে মেরেছিল এই জন্মে তাদের মরতেই হবে। আর ও ইউনাকে একটি জঙ্গলে ফেলে আসে। সেখান দিয়ে অনেকগুলো সৈনিকরা যাচ্ছিল। তারা নিজেদের মধ্যে গল্প করছিল, কিন্তু তখন অজ্ঞান ইউনাকে সামনে দেখতে পায়। আর বুঝতেই পারছো তারা তখন কি করবে। এসব কিছু দূর থেকে তিয়াংশি দেখছিল। সৈনিক লিউয়ের কাছে এসে বলে, তিয়াংশি মাউন্টেনে ছবি আঁকার পর থেকে অনেক লোকই সেখানে যাওয়া শুরু করেছে। যা শুনে লিউ ভাবে মেয়েটা করতে কি চাইছে। তখনই দাসী এসে খবর দেয়, ইউনা ম্যাডামকে কোথাও পাওয়া যাচ্ছে না। এটা শুনে লিউ আর সৈনিক দৌড় লাগায়। সে জঙ্গলের পাশে গিয়ে দেখে ইউনা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। ইউনার অবস্থা দেখে লিউ তার কোটটা ইউনাকে পরিয়ে দেয়। ইউনার জ্ঞান ফিরলে ও লিউকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখন নিজের অবস্থা দেখে চিৎকার করতে শুরু করে। এরপর ও যখনই নিজের চেহারা আয়নায় দেখে ততবারই চিৎকার করতে শুরু করে, কারণ তার মুখে দাগ চলে এসেছে। সেখানে লিউ তার জন্য স্যুপ নিয়ে আসে, কিন্তু ইউনাকে পাগলের মতো আচরণ করতে দেখে থমকে যায়। তিয়াংশি বলে, এরকম অবস্থায় মেয়েরা একটু ভেঙেই পড়ে, আপনি বরং এটা আমাকে দিন, আমি ওকে খাইয়ে দিচ্ছি। ও সেটা সেখানে নিয়ে আসে আর ইউনাকে বলে,
দেখো তো ভালো করে, আয়নায় তোমাকে দেখে আমার হাসতে ইচ্ছে করছে। ইউনা চিৎকার করে ওঠে যে তুমি কি মরতে চাও? তিয়াংশি বলে, দেখো তো কে এসব বলছে, কুৎসিত মেয়ে কোথাকার। এটা শুনে ইউনা অনেক চিৎকার করতে শুরু করে। তিয়াংশি বলে, আমার থেকে চুরি করা যে এই পিলসটা তুমি খাচ্ছিলে সেটা কাজ করছে? ইউনা বলে, তার মানে এসব কিছু তুমি করেছো? ও তাকে চড় মারতে চাইলে তিয়াংশি ধরে ফেলে আর বলে, রক্ষীদের ডাকবে, ডাকো, তারা এসে দেখুক যে এত সুন্দরী প্রিন্সেস এখনের অবস্থা কি। তোমাকে দেখে আমার করুণা হয়। ইউনা আবারও ওকে মারতে গেলে তিয়াংশি সরে যায়, যাতে ইউনা মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে যায়। ও অনেক খুশি হয়। ও যখন ঘরে ফিরে আসে তখন দেখে লিউ বসে আছে। লিউ বলে, তোমার কি একটু অনুতাপ ফিল হচ্ছে? তিয়াংশি বলে, কিসের জন্য? লিউ বলে, আমি কি পাগল? আমাকে কি তুমি পাগল পেয়ে নিয়েছো? এখন থেকে যত কিছু হয়েছে সব কিছু তুমি করেছো। আমি বুঝতে পারছি আরু আর হাওয়ার ব্যাপারটা। ওরা তোমাকে খারাপ নজরে দেখতো, তাই তুমি নিজেকে বাঁচানোর জন্য তাদের মেরেছো। কিন্তু ইউনা, ইউনা কি করেছে? তুমি ইউনার সাথে এরকমটা কেন করলে? তিয়াংশি বলে, আমি শুধু ভয় পাচ্ছি। আমি চাই না কেউ আপনাকে নিয়ে যাক আমার কাছ থেকে, তাই আমি এসব করেছি। লিউ ভাবে, এই প্রথম আমি কাউকে বিশ্বাস করেছিলাম, কিন্তু সেটাও ভুল মানুষ ছিল। আর বলে, এখন পর্যন্ত তুমি মিথ্যেই বলছো। ও হাত সরিয়ে নিলে তিয়াংশি বলে, আপনি ভুল বুঝছেন। তখন লিউ তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, কিন্তু তারও অনেক কষ্ট হয়। তিয়াংশি বলে, আমাকে বিশ্বাস করুন। লিউ বলে, তোমাকে বিশ্বাস করার কোনো পথ তুমি খোলা রেখেছো? কেন করছো তুমি এসব কিছু? ইউনার জীবন তো নষ্ট হয়েই গেছে, তারপরও তাকে মেরে ফেলার কেন এত ইচ্ছে তোমার? তুমি কি সত্যি তোমার রাজ্য থেকে স্পাই হিসেবে এসেছো? আমাকে এইটুকু সত্যি বলো। তিয়াংশি বলে, আমি শুধু নিজেকে বাঁচাতে চাই। আমাকে এখানে হোস্টেস হিসেবে পাঠানো হয়েছে, আপনি সেটা জানেন। লিউ বলে, তাহলে বলো তো, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো? তিয়াংশি বলে, প্রথম থেকেই। লিউ বলে, তাহলে প্রমাণ দাও। তিয়াংশি প্রমাণ হিসেবে আর কি করবে, তাই নিজের পোশাক খুলতে শুরু করে আর লিউয়ের কাছে আসতে শুরু করে। কিন্তু লিউ এতে কোনো রিয়াক্টই করে না। হঠাৎ তার হাত ধরে ফেলে আর বলে, অনেক হয়েছে, এখনও আমি বুঝতে পারছি যে তুমি মিথ্যে বলছো, আর সেখান থেকে চলে যায়। তিয়াংশি অনেক হতাশ হয়ে পড়ে। যাই হোক, ফাইনালি তারা ক্যাপিটালে ফিরে আসে, যেখানে আমরা লিউয়ের একটা প্রতিদ্বন্দ্বী দেখতে পাই যে হলো তার ভাই। আর এখানে আমরা বুঝতে পারি দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক বেশি ভালোও নয়। ক্যাপিটালে এসে লিউ অনেক কাজ করতে শুরু করে। তখন সৈনিক এসে তাকে খাবার দেয় আর বলে, 3 রাত হয়ে গেছে, আপনি ঘুমান না, এভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন। লিউ বলে, আমাকে কাজ তো শেষ করতে হবে। সৈনিক তাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু লিউ তার কোনো কথাই শোনে না। এমনকি লিউ অসুস্থ হয়ে পড়ে, তার মুখ থেকে ব্লিডিং হয়। এটা দেখে সৈনিক সেখান থেকে চলে আসে আর বাইরে তিয়াংশিকে বলে, 3 রাত ধরে মহারাজ ঘুমায় না, আপনিই কিছু একটা করুন। তখন তিয়াংশি সেই স্যুপটা নিয়ে ভেতরে আসে আর এসেই তার হাত থেকে সকল কাগজপত্র নিয়ে নেয় আর বলে, এই পুরো রাজ্যটা আপনাকেই সামলাতে হবে, কিন্তু তার মানে এই না যে আপনি নিজের কথা ভাববেন না। সে স্যুপটা নিজের মুখে নিয়ে লিউকে মাউথ টু মাউথ খাইয়ে দেয় আর মনে মনে ভাবে, তুমি আমাকে অনেক সাহায্য করেছো লিউ, এখন আমি তোমাকে মরতে দেখতে চাই না, সুস্থ হয়ে যাও। আর তাকে কিস করতেই থাকে। লিউ ওকে সরিয়ে দিয়ে বলে, তুমি কি জানো তুমি কি করছো? তিয়াংশি বলে, না জানলে আমি এখানে কেন এসেছি? তখন লিউ ওকে কিস করে। যাই হোক, পরদিন সকালে লিউ এর জ্ঞান ফিরলে ও বিশ্বাসই করতে পারে না যে ও একটা মেয়ের সাথে শুয়ে আছে। তিয়াংশি ওর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে, কাল রাতে ঠিক মতো হয়নি? এতে লিউ অনেক লজ্জা পেয়ে যায় যে এসব আবার কোনো কথা হলো, আর সেখান থেকে উঠে চলে যায়। তিয়াংশি ভাবে, সকল পুরুষ একই রকম, তোমাকেও আমি একইভাবে কাবু করে ফেলেছি তাই না? আর হাসতে শুরু করে। এরপর সৈনিক একটার পর একটা ডকুমেন্ট লিউকে দিতেই থাকে। লিউ তা নিয়ে কাজ করতে থাকে। তখন সৈনিক দেখতে পায় তিয়াংশির গলার কাছে একটি বাইট মার্ক। এতে তো ও অবাক হয়ে যায়। তিয়াংশি বলে, আমার খিদে পেয়েছে। লিউ বলে, ঠিক আছে, খাবারের ব্যবস্থা করো। এরপর তারা একসাথে খেতে বসে। তিয়াংশি একটা ডিশ মুখে দিয়েই লিউয়ের হাত আটকে নেয়। তখন ওর মুখ থেকে ব্লিডিং হতে শুরু করে।
অর্থাৎ এই খাবারে পয়জন দেওয়া ছিল। লিউ তাড়াতাড়ি ডাক্তারকে ডাকতে বলে। ডাক্তার এসে বলে এখানে এক ধরনের পয়জন দেওয়া হয়েছে যেটা খুবই মাইল্ড, কিন্তু একজনের জান নিতে পারে। লিউ বলে এর কোনো অ্যান্টিডোট আছে? ডাক্তার বলে প্রিন্সেস এমনিতেই অনেক ফ্রেগ্রেন্স যুক্ত পিলস খায়, এর জন্য বিষের প্রকোপটা অনেকটাই কমে গেছে, প্রিন্সেসে কিছু হবে না। ডাক্তার এটা বলে সেখান থেকে চলে যায়। কিন্তু এসব শুনে লিউ একদম স্তব্ধ হয়ে বসে থাকে। সৈনিক এসে বলে কিচেনের নতুন দাসী এটা করেছে। লিউ বলে তুমি এখন যাও। তখন ও তিয়াংশিকে জিজ্ঞেস করে তুমি এই ঔষধ কেন খাচ্ছ? তিয়াংশি বলে এই ওষুধ খেলে আমার স্কিন সুন্দর থাকে। লিউ বলে এটা মিথ্যে তাই না? এই ওষুধ খেলে প্রেগনেন্সি অ্যাভয়েড করা যায়। তুমি আমার বাচ্চা জন্ম দিতে চাও না তাই না? তিয়াংশি বলে মহারাজ ভুল বুঝছেন। লিউ বলে তুমি মিথ্যে বলছো। তিয়াংশি ওর হাত ধরে বলে আমাকে বিশ্বাস করুন, কিন্তু ও তার হাত নিয়ে বলে আমি অনেক টায়ার্ড, আমি আর তোমার ঝামেলা নিতে পারছি না। তুমি কাল অনেক ভালো মুহূর্ত আমাকে দিয়েছো, তাই বলো কি চাও তুমি এর পরিবর্তে? তিয়াংশি বলে আমার যা ইচ্ছে তা কোনোদিন পূরণ হবে না, তাই আমার কিছু চাওয়ার নেই। লিউ ভাবে তোমার ইচ্ছে তুমি তোমার রাজ্যে ফিরে যেতে চাও তাই না? ঠিক আছে, তাই হবে। যাই হোক, এরপর ও প্রাসাদে এসে সবার সামনে বলে এটা হলো আমাদের শত্রু রাজ্য থেকে পাঠানো হোস্টেস প্রিন্সেস। এখন আর মনে হয় না আমাদের তার দরকার আছে, তাই সে তার বাড়িতে ফিরে যাক। এতে সকল অফিসিয়ালরা হ্যাঁ বলে। এটা শুনে তিয়াংশি অনেক অবাক হয়ে যায় আর ভাবে সারা জীবন আমার শুধু একটাই ইচ্ছে ছিল, আমি বাড়ি ফিরে যেতে চাই, কিন্তু এখন যখন সে অপরচুনিটি এসেছে আমার কেন ভালো লাগছে না। যাই হোক, ড্রিঙ্কস করতে করতে লিউ অনেকটা ড্রাঙ্ক হয়ে যায়। তিয়াংশি তাকে সাপোর্ট করে রুমে নিয়ে আসে। তখন লিউ ওকে টান দিয়ে বিছানায় শুইয়ে দেয় আর ওর দিকে তাকিয়ে থাকে। তিয়াংশি বলে মহারাজ আপনি ড্রাঙ্ক। লিউ বলে আমি একদম ঠিক আছি। ওর চোখ দিয়ে পানি পড়ে যায় আর বলে তোমার ইচ্ছে পূরণ হতে চলেছে, তুমি নিজের বাড়িতে ফিরে যাচ্ছ, কিন্তু একটা কথা মনে রেখো, এখানের দরজা সবসময় তোমার জন্য খোলা। গিয়ে দেখো, যদি তোমার ভালো লাগে থাকবে, যদি ভালো না লাগে, যদি তারা তোমাকে অবহেলা করে, তাহলে চলে এসো, প্লিজ চলে এসো। তিয়াংশি অনেক ইমোশনাল হয়ে যায় আর লিউকে কিস করতে শুরু করে। যাই হোক, এরপর দেখানো হয় তিয়াংশি তার রাজ্যে ফিরে এসেছে। সে নিজের বাড়িতে ছিল। একজন প্রিন্সেস হিসেবে তার কোনো মূল্য ছিল না। সবাই ওকে খোঁচা দিয়ে কথা বলতে শুরু করে, এমনকি বাড়ির দাসীরা পর্যন্ত। তখন সেখানে মহারানী চলে আসে আর বলে এই দেখো কনকিউবাইনের মেয়ে, সে নাকি আবার প্রিন্সেস। তোমাকে হোস্টেস হিসেবে পাঠানো হয়েছে, জানতাম না তো হোস্টেসরাও ফিরে আসতে পারে। ন্যানি ওর গায়ে হাত তুলতে চাইলে তিয়াংশি তার হাত ধরে ফেলে। তখন মহারানী বলে এই মেয়েটাকে কারাগারে নিয়ে যাও। তিয়াংশি বলে দেখি কার এত বড় সাহস, আমি এতদিন এই রাজ্যকে প্রোটেক্ট করার জন্য হোস্টেস হিসেবে থেকে এসেছি, এখন আমাকে এভাবে ট্রিট করা হবে? যা শুনে সবাই চুপ হয়ে যায়। তিয়াংশি সেখান থেকে চলে যায়। ও যখন তার মায়ের কাছে আসছিল তখন দেখতে পায় তার এক চাচি তার মাকে চারকোলের ধোঁয়া দিয়ে টর্চার করছে, কারণ তার মায়ের ধোঁয়ায় অ্যালার্জি আছে। তিয়াংশি দৌড়ে এসে তার মার কাছে চলে আসে। তার মা তাকে অনেক দিন পর দেখে অনেক খুশি হয়ে যায়। তখন চাচি বলতে থাকে এ বাবা, এই মেয়েটা আবার এখানে কিভাবে এসেছে? মিলিটারিরা ওকে এত তাড়াতাড়ি ছেড়ে দিল, তার মানে মেয়েটা এই কাজেও ভালো না। তিয়াংশি উঠে তাকে একটা চড় মেরে দেয় আর বলে এইসব কথা একজন প্রিন্সেসকে বলা ঠিক নয়, আপনি কি তা জানেন না? যাই হোক, এরপর সে আর তার মা খাবার খাচ্ছিল। তখন একজন দাসী এসে বলে কনকিউবাইনকে ডাকা হয়েছে। তার মা সেখান থেকে চলে গেলে তিয়াংশি ভাবতে থাকে কি কারণ হতে পারে। তখনই সেখানে তিয়াংশির বাবা চলে আসে, মানে ইম্পেরর। বাবা বলে তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি। সেখানে সেটা রাখা হয়। তিয়াংশি সেটা সরিয়ে দেখে ওখানে বিষ রাখা আছে। তিয়াংশি অবাক হয়ে বলে এটার মানে? বাবা বলে আমি জানি সেখানে তুমি হোস্টেস হিসেবে ছিলে, কিন্তু তোমাকে তারা নিশ্চয় মিলিটারির হাতে ছেড়ে দিয়েছিল। এরকম একজন অশুদ্ধ প্রিন্সেসকে আমি আমার ম্যানশনে কি করে রাখি, আর তোমাকে আমি পরিচয় বা দেবো কি করে যে তুমি আমার মেয়ে? তোমার মরে যাওয়াই উত্তম হবে।
তিয়াংশি বলে, এটা তো হতে পারে না। আপনি আমাকে রাজ্যের ভালোর জন্য হোস্টেস হিসেবে পাঠিয়েছিলেন। এখন আমি যখন ফিরে এসেছি তখন আপনি আমাকে মেরে ফেলতে চাইছেন। বাবা বলে, আমি অত কিছু জানি না। হয় তুমি মরবে, না হলে তোমার মাকে মেরে ফেলা হবে। যে কোনো একটা ডিসাইড করো। তিয়াংশি হতবাক হয়ে যায়। ওর মনে পড়ে সেই দিনের কথা, যেই দিন ওকে হোস্টেস প্রিন্সেস হিসেবে পাঠানো হয়েছিল। তখন বলা হয়েছিল শুধুমাত্র রাজ্যের ভালোর জন্য তাকে হোস্টেস হিসেবে পাঠানো হচ্ছে। বর্তমানে তিয়াংশি হতাশ হয়ে সেই বিষটা হাতে নিয়ে নেয় আর বলে, তাহলে সেই দিনই আমার মৃত্যু নিশ্চিত করা হয়েছিল, যেদিন আপনি আমাকে হোস্টেস হিসেবে পাঠাচ্ছিলেন, তাই না? বাবা মাথা নেড়ে হ্যাঁ বলে। তিয়াংশি কি বলবে কিছুই বুঝতে পারে না। আর সেই ড্রিঙ্কসটা খেতে গেলে ওর মনে পড়ে লিউয়ের কথা। লিউ বলেছিল, ওখানে গিয়ে দেখো, যদি তোমার ভালো লাগে তুমি থাকবে, যদি তোমাকে তারা ভালো মতো ট্রিট না করে তুমি আমার কাছে চলে এসো। তখন তিয়াংশি বিষটা খায় না, সেটা ছুঁড়ে ফেলে দেয়। এই রাজ্য আমি চালাচ্ছি না, আপনি চালাচ্ছেন। আমি কেন নিজেকে স্যাক্রিফাইস করব? কেন আপনি মহিলাদের ইউজ করেন? আপনি মহিলাদের ইউজ করেন, সোলজারদের ইউজ করতে পারেন না তাই বলে। আপনি খুবই নির্লজ্জ। মহারাজ এতে অনেক রেগে যায় আর রক্ষীদের ডাক দেয়। তিয়াংশি আর কোনো উপায় না পেয়ে নিজের হেয়ার পিন তার বাবার গলায় ধরে। বাবা বলে, তাহলে তুমি তোমার বাবাকে মেরে ফেলতে চাও? তিয়াংশি বলে, গুরুজনেরা বলে গেছে, যদি বাবা বাবার মতো ব্যবহার না করে সন্তানেরও সন্তানের মতো ব্যবহার করা উচিত নয়। তখন রক্ষী ওর হাতে তীর মেরে দেয়, ও সেখানেই পড়ে যায়। বাবা বলে, তিয়াংশিকে মেরে ফেলো। কিন্তু তখনই সেখানে সৈনিক চলে আসে, অর্থাৎ লিউয়ের সৈনিক। সৈনিক বলে থামতে। সেখানে আমাদের সবার প্রিয় লিউ চলে আসে আর বলে, আমি বুঝতেও পারছি না যে একজন মানুষ এরকম কি করে হতে পারে। সে দৌড়ে এসে তিয়াংশিকে ওঠায় আর বলে, আপনাদের সাহস কে দিয়েছে আমার ডেজার্টের কুইনকে আঘাত করার? এটা শুনে তিয়াংশি হতবাক হয়ে যায়। যে কুইন মানে? লিউ বলে, ইম্পেরর আমার কুইনকে অ্যাটাক করেছে। বুঝতে পারছি না আমি এখন কি করব। মহারাজ বলে, কুইন মানে? লিউ বলে, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। আমি তিয়াংশিকে বিয়ে করব আর নিজের কুইন বানাবো। বাবা কি বলবে বুঝতে পারে না, তাই বলে, আমি একটু ভুলই করে ফেলেছি। ঠিক আছে, নিয়ে যান আপনার কুইনকে। আর মনে হয় আমাদের মধ্যে কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, এখন তা সমাধান হয়ে গেছে। তিয়াংশি বলে, তুমি এখানে কেন এসেছো? লিউ বলে, যেহেতু তুমি আমার কুইন তাই তোমাকে নিতে তোমাকে আসতেই হতো। তিয়াংশি ভাবে, হতে পারে না, আমি স্বপ্ন দেখছি তাই না? এখনই আমাকে উঠতে হবে। লিউ শুধুমাত্র মিথ্যে আশ্বাস দিচ্ছে। তখন লিউ বলে, কি ভাবছো তুমি? এত বেশি ভেবো না। বাবা আর সৈন্যরা সেখান থেকে রাগ করে বেরিয়ে যায়। তখন তিয়াংশি বলে, তাহলে তুমি আমাকে ফলো করছিলে? লিউ বলে, তুমি আমাকে কি জাদু করে এসেছো তা তো আমি জানি না। তখন সৈনিক লজ্জায় বেরিয়ে যায়। তিয়াংশি ওর মুখ চেপে ধরে। লিউ তার হাত সরিয়ে বলে, আমি সকল ব্যবস্থা করে এসেছি তোমাকে বিয়ে করার। শুধু ফিরে গিয়ে আমার মায়ের অনুমতি নিয়েই তোমাকে বিয়ে করে নেব। আর তাকে কাছে টেনে কিস করে দেয়। এরপর দেখা যায় তিয়াংশির বাবা মা আর লিউয়ের মা একসাথে বসে আছে, যেখানে সবাই এই বিয়ের জন্য মত দেয়, অর্থাৎ তিয়াংশি আর লিউয়ের বিয়ে হয়ে যাচ্ছে। যাই হোক, এরপর কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে তিয়াংশি আর লিউ বসেছিল। হঠাৎ তিয়াংশির বমি পেতে শুরু করে। তখন লিউ ডাক্তারদের ডাকতে বলে। তিয়াংশি বলে, কিছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি। লিউ বলে, মানে? তিয়াংশি বলে, আমি তো প্রেগনেন্ট, তাই এরকম একটু বমি বমি পায়। সে তার হাত নিজের পেটে রাখে। লিউ অনেক খুশি হয়ে যায়, কারণ ও ভেবেছিল তিয়াংশি ওর বাচ্চা জন্ম দিতে চায় না, কিন্তু এখন এই ইচ্ছেটাও তার পূরণ হয়ে গেল। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।